1954 10ই মে রেলওয়ে মেনশন ইনস্টিটিউটে মানুষ দেখল কর্ষণজীবী আর আকর্ষণজীবীর মধ্যে দ্বন্দ্ব। মঞ্চস্থ হল রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী। নির্দেশনার গুরুভার শ্রী শম্ভু মিত্রের কাঁধে। খালেদ চৌধুরীর পোশাক, মঞ্চ ও সঙ্গীত ছাড়াও তাপস সেনের আলো দর্শক মনে বিস্ময় সৃষ্টি করেছিল। অভিনয়ে একাধিক নতুন শিল্পীরও প্রতিষ্ঠা হয়েছিল এই নাটককে কেন্দ্র করে। ফাগুলালের ভূমিকায় মোহাম্মদ জাকেরিয়া, আরতি মৈত্রের চন্দ্রা, বিশুপাগল রূপে শোভেন মজুমদার স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন বঙ্গ রঙ্গমঞ্চে। অমর গাঙ্গুলির সর্দার আর কুমার রায়ের গোঁসাই স্বতন্ত্র করে চিনিয়ে দিয়েছিল তাদের অভিনেতা সত্তার। আর যে নন্দিনী খুঁজে পাননি বলে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকরবী প্রযোজনা করতে পারেননি, সেই ভূমিকায় যথার্থই মানবীর ছবি এঁকেছেন তৃপ্তি মিত্র। তাঁর জীবনেই নয়, বাংলা নাট্যাভিনয়ের ইতিহাসেও এক স্বর্ণফলক হয়ে রইল তাঁর এই চরিত্রায়ন। ওই বছরেই 8ই নভেম্বর শম্ভু মিত্রের পরিচালনায় মঞ্চস্থ হল সেদিন বঙ্গলক্ষ্মী ব্যাংকে। চেকভের জুবিলি অবলম্বনে ভাষান্তর করেছিলেন অজিত গঙ্গোপাধ্যায়। এরপর বহুরূপীতে এলো পরবর্তী প্রজন্মের অভিনেতাদের নির্দেশনার সুযোগ লাভ। এরই মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্গীয় প্রহসন অমর গাঙ্গুলির নির্দেশনায় প্রথম মঞ্চস্থ হয় নিউ এম্পায়ার মঞ্চে 22শে মে 1955। বর্তমান নাটকে এক অনবদ্য অভিনয় করেছিলেন ঘেঁটু চরিত্রে কুমার রায়। ওই একই বছর 25শে ডিসেম্বর 1955-তে গঙ্গাপদ বসুর লেখা অংশীদার নাটকটি নির্দেশনার দায়িত্ব পালন করেন অমর গাঙ্গুলি। 1956-র 26শে জানুয়ারি তুলসী লাহিড়ীর একাঙ্ক নাটক চৌর্যানন্দ নিয়ে আত্মপ্রকাশ করেন নির্দেশক কুমার রায়। এবং 2রা মে 1956 অজিত গাঙ্গুলির আরও একটি একাঙ্ক নাটক নাট্যকারের বিপত্তির নির্দেশকও কুমার রায়। এরপর 13ই জানুয়ারি 1957 অনেক দিন পর পুনরাভিনীত হলো ছেঁড়া তার। এবারের মঞ্চ পরিকল্পক খালেদ চৌধুরী। এরপর আবার রবীন্দ্র নাটক ডাকঘর। পরিচালনার কাজটি করলেন তৃপ্তি মিত্র। অনুগ্রাহক সভ্যদের সামনে অভিনীত হলো ডাকঘর 24শে ফেব্রুয়ারি 1957। 19শে মে 1957 থিয়েটার সেন্টারের সপ্তাহব্যাপী নাট্যোৎসবের শেষ দিনে প্রযোজনাটি প্রথম সাধারণ দর্শক সমাজের কাছে উন্মুক্ত হয়। এই ডাকঘর নাটকেই প্রথম আত্মপ্রকাশ ঘটে অমলের ভূমিকায় শাওলি মিত্রের। ইতিমধ্যে রাশিয়া ও পূর্ব ইউরোপের কয়েকটি নাটক দেখার আমন্ত্রণ পেয়ে বিদেশ যান শম্ভু মিত্র। সময়টা 1957। সেই বছরই শেষের দিকে দেশে ফিরে শুরু করেন তাঁরই রূপান্তর করা ইবসেনের ডলস হাউস অবলম্বনে পুতুল খেলা। এ নাটকে যদি কেবলমাত্র নারী জাগরণের বা নারী ভোটাধিকারের প্রশ্ন আছে বলে মনে হতো, তাহলে সেই সময় দাঁড়িয়ে এ নাটক করার উৎসাহ বহুরূপীর হতো না। অতীত থেকে যে চিন্তা বংশ পরম্পরায় আমাদের মনের মধ্যে শিকড় মেলে বসে আছে, আমরা তারই হাতের অসহায় পুতুল মাত্র। এবং প্রেমহীন মিথ্যা ভিত্তির ওপরে আমরাই সংসার করি, ছেলে মেয়ের জন্ম দিই, আর উন্মাদের মতন ভাবি যে তারা সৎ হবে, ভদ্র হবে, মানুষ নামের উপযুক্ত হবে। কোনো পুতুল খেলার পুতুলে তারা পরিণত হবে না। মহাজাতি সদনে পুতুল খেলার প্রথম অভিনয় হয় 10ই জানুয়ারি 1958। এরপর 15ই ডিসেম্বর 1958 আবার রবীন্দ্র নাটক, এবারে মুক্তধারা। পরিচালনার দায়িত্বে শ্রী শম্ভু মিত্র। রবীন্দ্র নাটকে বহুরূপীর কাছে দর্শকদের প্রত্যাশা এ নাটক পূর্ণ করতে পারেনি, তাই এ নাটকটি বেশি অভিনয় করার উৎসাহ পাননি বহুরূপী। 1960-এর নতুন কোনো প্রযোজনা হয়নি বটে, কিন্তু ওই বছর নিউ এম্পায়ার ছাড়াও বিশ্বরূপায় প্রতি মঙ্গলবার, অবশ্যই ছুটির দিন বাদ দিয়ে, নিয়মিত অভিনয়ের আয়োজন করা হয়েছিল। অভিনয়ের সংখ্যা ছিল এ তাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি, 66টি। গুরুগম্ভীর প্রযোজনায় বহুরূপী সুনাম অর্জন করেছিল সূচনা থেকে। আপাত লঘু আধারে অসঙ্গতির গভীরে পৌঁছনোর পথ খুঁজে পেল বহুরূপী তার পরবর্তী প্রযোজনায়। শম্ভু মিত্র ও অমিত মৈত্রের নাটক কাঞ্চনডঙ্গ প্রথম অভিনীত হল 24শে জানুয়ারি 1961। কাঞ্চনডঙ্গের নির্দেশক শম্ভু মিত্র। কাঞ্চনডঙ্গে
কাঞ্চনের চেয়ে জীবন রঙ্গের দিকেই বেশি অঙ্গুলি নির্দেশ করা হয়েছে। 1961 রবীন্দ্র জন্ম শতবর্ষ। এই এত রক্তস্রোত কেন? এত রক্তস্রোত কোন দৈত্য দিয়াছে খুলিয়া? ভক্তিতে প্রেমেতে রক্ত মাখামাখি হয়। ভাই তাই ভাই নহে আর, পতি প্রতি সতী বাম, বন্ধু শত্রু শনিতে পঙ্কিল মানবের বাস। হিংসা পুণ্য, দয়া নির্বাসিত। মানুষের সমস্ত স্বর্গীয় অনুভব আর কল্পনা দেবতার মূর্তি সৃষ্টি করে, তাতে মানুষের আত্মা মুক্তি পায়। কিন্তু ক্রমশ একদিন দেখা যায় মন্দিরের সমস্ত আসন অধিকার করে বসে আছে পূজারী প্রচারকের দল। তাদের অহংকারাচ্ছন্ন আজ্ঞায় দেবীরই বেদির সামনে নির্বিচারে মানুষের সমস্ত মূল্যকে বলি দেওয়া হয়। আজও পৃথিবীতে অজস্র রাজনৈতিক বেদির সামনে আদর্শের নামে, ভবিষ্যতের নামে, ঐতিহ্যের নামে ব্যক্তিগত মানুষের সুখ দুঃখ, তার আশা, তার ভালোবাসা সমস্ত কিছুকে অবজ্ঞায় ভুলুণ্ঠিত করে এক বিরাট নরমেদ যজ্ঞের আয়োজন করা হচ্ছে। সমাসন্ন সেই ভয়ঙ্কর বিসর্জনের সামনে দাঁড়িয়ে আমরা হয়তো বিসর্জন নাটকে বাঁচার পথের একটা দিশা পাব। 11ই নভেম্বর 1961 দিল্লির আইফ্যাক্স হলে প্রথম অভিনীত হলো বিসর্জন। নির্দেশক শম্ভু মিত্র। কাহিনীটা পুরনো অথচ আধুনিক, এক কথায় চিরকেলে। অয়দিপাউস হোমারের চেয়ে বুড়ো, অথচ আমাদের সমবয়সী। এভাবেই শুরু হয়েছিল নাটকের ফোল্ডারের লেখা। অদ্ভুত এই উপাখ্যান, আরও অদ্ভুত এর আবেদন। সোফোক্লিসের আগে আয়ুস্কুল্লাস নাটক লিখেছিলেন একে নিয়ে। পরের যুগে এলেন সেনেকা, তারপর কর্নেই, ভলতেয়ার থেকে টমাস মান, ও নীল। নাটক হলো, উপন্যাস হলো, এমনকি তরুণ বয়সে জুলিয়াস সিজারও এ নাটক রচনায় হাত দিয়েছিলেন। গ্রিক ভাষায় রোম সম্রাট নিরো সেজেছিলেন অয়দিপাউস। বারবার অয়দিপাউসের প্রাণ প্রতিষ্ঠা কেন? তাকে এতবার নতুন করে চেনার প্রয়োজন কি? কেন অয়দিপাউস আজও আমাদের সঙ্গে সঙ্গে হাঁটে? আলো আঁধারির দুনিয়ার হিসেবের বাইরেও আরও এক হিসেব আছে। সে সব কিছুকে চুরমার করে দেয়, আর ভাঙনের মুখে দাঁড়িয়েই মানুষ আবিষ্কার করে তার নিজের বংশ গরিমা। সে বিরাট, সে মহৎ, সে অন্ধকারেরই সন্তান। এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে যে আমি রাজা অয়দিপাউসের কথা বলছি। হ্যাঁ, সোফোক্লিসের নাটক থেকে ভাষান্তর, নির্দেশনা এবং নাম ভূমিকায় অভিনয় করেন শ্রী শম্ভু মিত্র। প্রথম অভিনয় 12ই জুন 1964। দিনের প্রখর আলোকের কোলাহল ছাড়িয়ে এক দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে আমরা একক। সেইখানে সেই রহস্যময় অন্ধকারের সঙ্গে আমাদের নিজের মতন করে সম্পর্ক স্থাপন করতেই হয়। আর সেই সম্পর্কের ছায়া এসে আমাদের দিনের আলোর চলাকে নিয়ন্ত্রিত করে। রবীন্দ্রনাথ তার নিজের কাহিনীতে বলেছেন, তার অন্ধকার শূন্য নয়, সেখানে রাজা আছেন, তিনি অন্ধকারের রাজা। সে অন্ধকারের কাছে নিজেকে নিবেদন করতে শিখতে হয়। অনেক কষ্টের সেই শিক্ষা। সেই কঠিন অন্ধকার অনুভব না হলে বাইরের পৃথিবীর এই চঞ্চল বসন্তোৎসবের মধ্যে রাজাকে চিনে নেওয়া যায় না। তাই জীবনের সেই ভীষণকে জানতেই হয়, যারা কোনো মায়া মমতা নেই, আমাদের কারুর কান্নায় ভাবনায় যে কখনো টলে না। রানী সুদর্শনার আত্মোপলব্ধির সেই তীর্থযাত্রার কাহিনী এই নাটক। 13ই জুন 1964 প্রথম অভিনীত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রাজা। নির্দেশক শ্রী শম্ভু মিত্র। রাজা নাটক সম্বন্ধে বলতে গিয়ে শম্ভু মিত্র তার রাজার কথায় প্রবন্ধে বলেছেন, রাজা আমার অল্প বয়স থেকেই খুব ভালো লেগেছে। যেমন যখন এর কোনো মানেই বুঝি না, বা যেমন তারপর যখন এই নাটক বহু লোককে পড়ে শুনিয়েছি এবং তাদেরও যে নাটক প্রভূত মুগ্ধ করেছে তাও দেখেছি। কিন্তু আমরা বহুরূপীতে এই নাটক অভিনয় করার পর অনেক বন্ধুর কাছে শুনলাম যে বহু জায়গায় এ নাকি খুব ভালো, কিন্তু সমস্তটার মধ্যেই কেমন যেন একটা নাটকীয় টেনশন থাকে না, যেমন ধরুন আপনাদের এই রাজা অয়দিপাউসে থাকে। হ্যাঁ, ভুলটা আমরাই করেছি। অয়দিপাউসের সঙ্গে একসাথে এই নাটক করা আমাদের উচিত হয়নি।
অয়দিপ হাউসে সংঘাত আছে, সাসপেন্স আছে, টেনশন আছে। রাজাতে সেসব কিছুই নেই। অন্তত অয়দিপ হাউসে যে পরিমাণে আছে সে পরিমাণে এবং সেই ধরনে নেই। রাজাতে একটি অতি সুকুমার কাব্যানুভব আছে, মণিপুরী নাচের মতন আবেশ আছে, রাধাকৃষ্ণের পালা গানের মতো নেশা আছে। এক একজনের আত্মোপলব্ধির দুরহ যাত্রা কেমন করে সফল হয় এই জানার কৌতূহল যদি কারো থাকে তো তার কাছে এর সাসপেন্স আছে। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ নেই, রাম রাবণের যুদ্ধ নেই, অনুভবে ধাক্কা পাওয়ার মতন কিছু নেই। যা আছে তা সমস্ত অনুভূতির সমস্ত সূক্ষ্ম স্নায়ুগুলোকে জাগ্রত করার। কিছু লোককে দেখলুম যারা সাধারণ লোক, একেবারেই সাধারণ লোক, তাদের ভীষণ বিচলিত করেছে এই নাট্যাভিনয়। একজন যুবকের কথা জানি যিনি রাজা নাটকের অভিনয় থাকলেই বারবার দেখতে এসেছেন। এটা নাকি তাকে কীরকম মুগ্ধ করে। কিন্তু কেন? এই কেনর উত্তর এরা কেউই ভালো করে দিতে পারে না, কিন্তু তারা মুগ্ধ হন। কেন? এই কেনর উত্তর পাওয়াটাই আমাদের পক্ষে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। দেখুন, অসফলতা আমাদের অজানা নয়। আমরা ধর্মঘটে অভিনয় করেছি, মুক্তধারা অভিনয় করেছি, এবং অভিনয়ে যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি সেটা বুঝতে আমাদের সময় লাগেনি। কিন্তু নাট্যাভিনয় সম্পর্কে অদ্ভুত বিপরীত কথা শুনলাম রাজার ক্ষেত্রে, এবং মনে হতে লাগলো যে আমাদের নাট্যাভিনয়ের ভালো মন্দের কথা ছাড়িয়ে এর স্তর, এর অর্থ অনেক গূঢ়। মঞ্চনাট্যের একটি বিশিষ্ট ফর্মের কথা এটা, একটি বিশিষ্ট রূপের কথা। এতে অভিনয়ে এতটা আপাত বাস্তবিকতা আছে বটে, কিন্তু সেই রীতিবদ্ধতা সত্য প্রকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। যেমন বাস্তববাদী নাটকের ফর্ম মানুষের জীবনের বিভিন্ন দিককে প্রকাশ করতে পারে না বলেই সত্য প্রকাশের মুখ চেয়ে সেই নাট্যরীতিকে ভাঙা হয়েছে, তেমনি এই আসবাব নির্ভর অভিনয় ক্রমশ এমন একটা ভঙ্গির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে যে তাতে আবেগের কোনো কাব্য প্রকাশ করা ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যেমন সাধারণ বাস্তববাদী নাটকে অভিনয় করতে করতে অভিনেতারা ছন্দে অভিনয় করার ক্ষমতাটা হারিয়ে ফেলেন। কিন্তু আমরা যদি দুটো রকমই করতে পারি তাতে তো আমাদেরই লাভ, এবং তখন দেখা যাবে যে কান ও কণ্ঠের সংস্কৃতি ব্যতীত বিরাট নাট্যকারের সূক্ষ্ম মডিউলেশনের ভরা উজ্জ্বল ভাষা কখনোই আমাদের পক্ষে প্রকাশ করা সম্ভব নয়। তাই তো রানী সুদর্শনার এই যাত্রা, যা অন্ধকারের উপলব্ধি করে আলোতে এসে দাঁড়ায়, যা নিজের রাজাকে উপলব্ধি করে মানুষের তীর্থে এসে প্রণত হয়, যে লোকেরা ইউরোপীয় ধরনের নাটকের সংঘাত মনে মনে আশা করে যান না, তারা হয়তো এই স্তীমিত নাটকীয়তায় আবেশে নিজেদের বিস্তার করতে কোনো অসুবিধা বোধ করেন না।